আচ্ছা, আপনি জানতে চেয়েছেন যে 14 নম্বর প্রশ্ন, আর জি সেটার স্যার। উত্তর কি? আচ্ছা, প্রশ্নটা কি আপনার জানা আছে? তো জি আমি স্যার। আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 11 ধারা, এখানে কি লেখা আছে, যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটাকে বলা হচ্ছে প্লিয়া অফ এলিবাই, অন্যত্র অবস্থানের ওজোর। আসামি বলল, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। এটা জি আসামি স্যার। বলতে পারে। সাক্ষ্য আইনেও এটা বলার বিধান আছে। তো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, বলছে এখানে অসঙ্গতিপূর্ণ। এখানে অন্য সবগুলো ক্ষেত্রেই সঙ্গতি থাকতে হবে, মানে একটা রিলেশন থাকতে হবে ঘটনার সাথে বা প্রাসঙ্গিক ঘটনার সাথে, কিন্তু 11 ধারা একটু ব্যতিক্রম। যে অসঙ্গতি থাকলেও সেটা প্রাসঙ্গিক হতে পারে। অন্য বিষয়ের সাথে যুক্ত হয়ে স্বয়ং বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে তীব্রভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নে আমি অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করছি, ঘটনার অস্তিত্বহীনতাকে তীব্রভাবে অসম্ভব করে তুলছে। মনে করেন, বলা আছে সিলেটে হত্যাকাণ্ডটি হয়েছে একটা নির্দিষ্ট তারিখে। জি স্যার। আসামি বলল যে ওই দিন আমি শ্রীলঙ্কায় ছিলাম, ওই দিন আমি ইসরায়েলে ছিলাম, বা ওই দিন আমি ঢাকায় ছিলাম। তো আসামি সিলেটে থাকুক, যদি সিলেটে থাকে এই কথা, তো কে বলবে? বাদী বলবে। তাহলে বাদী বলবে আসামি সিলেটে ঘটনা হয়েছে, আসামি সিলেটে ছিল, ঘটনাস্থলেই ছিল। এটা আসামি জি। বিরুদ্ধে যাবে, বাদী পক্ষ বা প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে। এই কারণে এটা বাদী পক্ষের জন্য প্রাসঙ্গিক। কিন্তু স্যার, বাদী ভিডিও কিন্তু এক এক ইসরায়েলে দিচ্ছে। ছিল। আপনার কথা বাদী, সব শোনা যাচ্ছে, কিন্তু ভিডিও কিন্তু স্যার একেবারেই ফ্রিজ হয়ে থাকতেছে অনেকটা সময় ধরে। এটা একটু জানিয়ে রাখুন। তাই না? আচ্ছা, এটা বোঝানোর পরে প্রয়োজনে আমি আবার রিসেট দিব। জি স্যার। তো যেটা বলছিলাম যে আসামি শ্রীলঙ্কায় ছিল, ওই সময় আসামি বিদেশে ছিল বা অন্য ইসরায়েলে কোনো ছিল। স্থানে ছিল, এইটা আসামি তো বলতে পারবে, বলতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে, যেহেতু প্রমাণের ব্যাপারটা আসামি এই অনেক কথা পরে, বলতে পারবে, কিন্তু আগে বলতে পারবে। হ্যাঁ, তো এটা আসামি বলতে পারবে, এটা অন্যত্র আমি ছিলাম, এই অজুহাতটা দিতে পারবে, যদিও এটা সাক্ষ্য আইন অনুসারে আসামিকে প্রমাণ করতে হবে। তো জি। 11 ধারাও কিন্তু ব্যতিক্রম, শুধুমাত্র এটা স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। মূলত এটা স্থানের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ যে দাবিটা করছে বাদী পক্ষ, আসামি পক্ষ বলছে যে এটা অসম্ভব, কারণ ওখানে আমি ছিলামই না। এবার বুঝতে পারলেন কেন কেন সবগুলোই প্রাসঙ্গিক? জি স্যার। এই সবগুলোই কারণে প্রাসঙ্গিক। সবগুলোই প্রাসঙ্গিক। এই এই প্রশ্নটাতে সবাই দিবে সিলেটে ছিল, এটাই প্রাসঙ্গিক। কিন্তু অন্যত্র জি যে স্যার। ছিল, এটা আসামি তো দাবি তুলতে পারে। এই কারণে সবগুলোই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বলে এই কথা আদালতে বলা যাবে, আর যেটা আদালতে বলা যাবে সেটা হয় বিচার্য বিষয়, না হয় প্রাসঙ্গিক বিষয়। 11 ধারাটা কিন্তু একটু ব্যতিক্রম। তো এই এই ইতিপূর্বে এভাবে প্রশ্ন কখনো আসেনি। তো আপনাদের এইভাবেও ট্রাই করে দেখলাম যে কেউ এটার উত্তর করতে পারে কিনা। তো কেউ এটার উত্তর করতে পারেনি, সবারই ভুল হয়েছে। ভুল হবে বলেই প্রশ্নটা করা, আর ভুলের মাধ্যমে কিন্তু শেখা যায়। থ্যাংক ইউ তো স্যার। তো আজকে 74 আমরা পড়ছি, আদালতে কি কি জমা দেওয়া যাবে, এক কথায়, বা সাক্ষ্য কি রূপে দেওয়া যাবে। মৌখিক সাক্ষ্য দিব না দলিলের মাধ্যমে দিব? দলিল যদি হয় সেটা দালিলিক সাক্ষ্য দিব, না এই মৌখিক সাক্ষ্য দিব? এটা তো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দলিল দিই, দলিলকে মূল দলিলটা দিতে হবে, না সেটার ফটোকপি অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য দিলেও হবে? তো এবার মাধ্যমিক সাক্ষ্য বলি আর মূল দলিল বলি, এর আবার একটা স্পেশাল ক্যাটাগরি আছে, সরকারি বা পাবলিক ডকুমেন্ট আর বেসরকারি বা প্রাইভেট ডকুমেন্ট। সরকারি ডকুমেন্ট এবং বেসরকারি বা পাবলিক ডকুমেন্ট, এই দুই প্রকারের আমরা একটা ক্যাটাগরি দেখতে পাই 74 এবং 75 ধারায়। 74 ধারা বক্তব্য হচ্ছে, যে সকল দলিল সার্বভৌম কর্তৃপক্ষের, সার্বভৌম কর্তৃপক্ষ বলতে কোনো রাষ্ট্র বা দেশকে বোঝায়। কারণ একটা রাষ্ট্রেরই সোভারেন পাওয়ার থাকে। সোভারেন পাওয়ার বলতে সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের 4টা মূল উপাদান থাকে, 4টা মূল উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে সার্বভৌম ক্ষমতা। সরকারি প্রতিষ্ঠানের বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশের আইন প্রণয়নকারী
বা বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণ, এগুলো সবগুলোই কি হবে? সরকারি দলিল হবে। এছাড়াও বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড, ব্যক্তিগত দলিলের সেই রেকর্ডগুলোই রাখা হয়, যেগুলো রেজিস্ট্রেশন আইন অনুসারে সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয় নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে। তো রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয় বলেই সেগুলোর একটা কপি রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন করে মূল কপিটা কিছুদিন রাখা হয়, এবং সেটা রেকর্ড রুমের বালাম যে আছে, বড় ভলিউম বই থাকে, সেগুলোকে বালাম বই বলে। তো সেই বালাম বইয়ে যখন তুলে নেওয়া হয়, তুলে নেওয়ার পর মূল দলিলটা দেওয়া হয়, আর ততদিনে সার্টিফাইড কপি নেওয়া যায়। আর মূল দলিলটা থাকুক বা হারিয়ে যাক, যে কোনো পক্ষ আবেদন করে সে মূল দলিলের বা ব্যক্তিগত দলিলের রেকর্ড নিতে পারবে। তো ব্যক্তিগত দলিলের যে রেকর্ডটা, সেইটা কিন্তু সার্টিফাইড কপি আকারে নেওয়া হয়। যে কোনো সিভিল মামলা করতে গেলে সার্টিফাইড কপি লাগে, মূল দলিল দিয়েও মামলা করা যায়। তো যদি মূল দলিলটা হয় তবুও আহ, সেটা যদি রেজিস্ট্রেশন করা হয়, সেটা কিন্তু বেসরকারি দলিল, কিন্তু সে মূল দলিলের যে রেকর্ড জমা রাখা হলো সাব রেজিস্ট্রি অফিসে, সেইটা কিন্তু আবার সরকারি দলিল হয়ে যাবে। আর 75 ধারায় বলছে অন্যান্য দলিল সমূহ, অর্থাৎ সরকারি দলিল বাদে যে দলিলগুলো থাকবে সেগুলো সবই কি বেসরকারি দলিল। তাহলে সরকারি দলিল কি, এগুলো আমরা কিছু এমসিকিউ আছে নিচের দিকে, এমসিকিউ গুলো দেখলে আমরা কিছু উদাহরণ পাই। আর বেসরকারি দলিল হচ্ছে নিচে কিছু এমসিকিউ দেখলে উদাহরণগুলো আমরা পেয়ে যাব। তো এই হচ্ছে সরকারি দলিল এবং বেসরকারি দলিল, দুইটা বেসিক পার্থক্য, এখান থেকে প্রশ্ন বারবার আসে। 76, সরকারি দলিলের জাবেদা নকল, সার্টিফাইড কপি, সার্টিফাইড কপিস অফ পাবলিক ডকুমেন্ট। দলিলের জিম্মাদার কর্তৃক বলতে যার কাছে দলিলটা আসলে জমা থাকে, যেমন সাব রেজিস্ট্রি অফিসে রেকর্ড থাকে বা রেকর্ড রুমে থাকে, সঠিক অনুলিপি অর্থাৎ ট্রু কপি হিসাবে ঘোষণা করে যে দলিলটা দেওয়া হয় সেটা, এবং অফিসারের স্বাক্ষর সহ, তারিখ সহ স্বাক্ষর ও উপাধি সংযোজন ও সিলমোহর থাকবে। তাহলে যে অফিসার দিবে তার কি থাকবে? স্বাক্ষর থাকবে, উপাধি থাকবে, এবং সিলমোহর থাকবে। যে কোনো সার্টিফাইড কপি, সাধারণত দলিলের সার্টিফাইড কপি বা আমরা যে মামলার সার্টিফাইড কপি নিই, ওপরে দেখবেন 5টা তারিখ থাকে। একটা মামলার সার্টিফাইড কপি হলে ন্যূনতম মানে 5টা তারিখ থাকবে ওপরে, মাথায় 5টা তারিখ না থাকলে সেটা কিন্তু সার্টিফাইড কপি হবে না। 77, জাবেদা নকল পেশ করে দলিল প্রমাণ করা যেতে পারে। 77-এ জাবেদা নকলের একটা গুরুত্ব বলছে যে জাবেদা নকল পেশ করলে দলিল প্রমাণ করা যাবে, যে জাবেদা নকল দিয়েছে মানে মূল দলিলের বিকল্প হিসাবে এটা দেওয়া যাবে, কোনো বিষয় না। 78, অন্যান্য সরকারি দলিল প্রমাণ, সরকারি গেজেট বা মুদ্রিত পুস্তক বা জার্নাল ইত্যাদি দাখিলের মাধ্যমে। সরকারি দলিল প্রমাণ করার জন্য সরকারি যে গেজেট আছে সেই গেজেটটা দেওয়া যাবে, বা কোনো মুদ্রিত পুস্তক, সরকারি বা যে সরকারি প্রেসে যে জার্নালগুলো মুদ্রিত হয় সেগুলোর মাধ্যমে দেওয়া যেতে পারে। 79, জাবেদা নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান। আমরা 79 থেকে অনুমান বা প্রিজাম্পশনের উদাহরণগুলো জানতে পারবো। আমরা 4 ধারায় প্রিজাম্পশন সম্পর্কে জেনেছি 3 প্রকার: মে প্রিজম, শ্যাল প্রিজম এবং কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত অনুমান। কনক্লুসিভ প্রুফেরই বাংলা হচ্ছে চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত অনুমান। তো 79 থেকে এই যে প্রিজাম্পশন গুলো, কোনগুলো কি প্রিজাম্পশন, মানে প্রিজাম্পশনের সাধারণত উদাহরণগুলো আমরা দেখতে পাই 79 থেকে। জাবেদা নকলের বিশুদ্ধতা, এটা শ্যাল প্রিজুম করবেন নির্দেশিত পদ্ধতিতে প্রণীত হলে, অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি সার্টিফাইড কপি নেওয়া হয় তাহলে সেটা যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান করবেন। তো অবশ্যই মানে শ্যাল প্রিজুম। 81 হচ্ছে 22 সালের
যে অ্যামেন্ডমেন্ট, তারপরে এটা যুক্ত করা হয়েছে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান। এখন যে কোনো আইন পাশ হলে আমরা একটা পিডিএফ কপি পেয়ে যাই ডিজিটাল ফরম্যাটে। সেটা সঠিক না ভুল সেটা সম্পর্কে আদালত কি অনুমান করবেন, সেটা কি শ্যাল প্রিজুম করবেন। 84, আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। যেমন ডিএলআর, ঢাকা ল রিপোর্ট, এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, এএলআর, এই ধরনের যতগুলো রিপোর্ট আছে। এএলআর হচ্ছে অ্যাপেক্স ল রিপোর্ট। তো এই ধরনের যে জার্নাল হোক বা পাবলিকেশন হোক, যেগুলো উচ্চ আদালতের সিদ্ধান্ত বা রায় পাবলিশ করে থাকে, দেশি হোক বিদেশি হোক, সেগুলো অবশ্যই অথেন্টিক হবে। এই কারণে সেগুলো গেজেট আকারে হলে অবশ্যই শ্যাল প্রিজুম করবেন আদালত। 85, পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তারনামা সম্পর্কে অনুমান, এটাও শ্যাল প্রিজুম করবেন। তবে সেটা নোটারি পাবলিক বা আদালত বা জজ বা ম্যাজিস্ট্রেট বা কনুল বা ভাইস কনুল বা সরকারের প্রতিনিধির সম্মুখে সম্পাদিত ও অনুমোদিত হলে এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি শ্যাল প্রিজুম করবেন। অন্যান্য পাওয়ার অফ অ্যাটর্নির কোনো ভ্যালু নেই। পাওয়ার অফ অ্যাটর্নি ন্যূনতম নোটারি পাবলিক করে নিতে হবে, অথবা আদালতে জজ বা ম্যাজিস্ট্রেটের কাছে কি করে নিতে হবে, অ্যাটাস্টেড করে নিতে হবে। এফিডেভিটের এফিডেভিট স্টাইলে অ্যাটাস্টেড করে নিতে হবে, না হলে সেই পাওয়ার অফ অ্যাটর্নি কোনো মূল্য থাকবে না। 85 এটাও কিন্তু অ্যামেন্ডমেন্টের পরে ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি সম্পর্কে অনুমান। মনে করেন যদি কোনো সফটওয়্যারে বা ওয়েবসাইটে অনলাইনে যদি কি করা হয়, কোনো চুক্তি করা হয়, যেমন আমার সাথে আপনারা অনলাইনে চুক্তি করেছেন, আপনারা পেমেন্টের মাধ্যমে আমার কোর্সে অ্যাডমিশন নিয়ে কোর্স করছেন, এটা কিন্তু একটা অনলাইন চুক্তির মতন। আবার ওয়েবসাইটে বিভিন্ন ফর্ম পূরণ করেও কিন্তু আপনারা এই চুক্তি করতে পারবেন। তো সেটাও একটা বিষয়। তো এটাও কিন্তু শ্যাল প্রিজুম। যথাযথ ডিজিটাল সিগনেচার থাকলে যথার্থ বলে আদালত অবশ্যই অনুমান করবেন। তাহলে ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি সম্পর্কে অনুমানের পূর্ব শর্ত হচ্ছে যথাযথ ডিজিটাল সিগনেচার থাকতে হবে, না হলে কিন্তু আবার করবেন না। তাহলে আপনাকে এই ধরনের প্রশ্নে মনে রাখতে হবে চারটা জিনিস। 1 নম্বর হচ্ছে ধারা কত, 2 নম্বর হচ্ছে বিষয়টা কি ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি, 3 নম্বর হচ্ছে ডিজিটাল সিগনেচার থাকবে কিনা শর্ত, এবং এটা কি করবে, শ্যাল মে, এটা শ্যাল প্রিজুম করবে। এই চারটা, প্রতিটা সেকশন থেকে চারটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। চার ভাবে প্রশ্ন আসতে পারে। 85 এটাও অ্যামেন্ডমেন্ট, ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল সিগনেচার সম্পর্কে অনুমান, এটাও শ্যাল প্রিজুম করবে। শর্ত হচ্ছে বিপরীত কিছু প্রমাণিত না হলে, অর্থাৎ অপরপক্ষ যদি এটা প্রমাণ করে যে সিগনেচার জাল, বা এই যে ডকুমেন্ট যেটাতে ডিজিটাল সিগনেচার আছে, এই রেকর্ড পুরোটাই জাল, এটা টেম্পার করা হয়েছে, বা এইটা যে জিনুইননেস সেটা নাই, এটা যদি প্রমাণিত হয় তাহলে এটা কিন্তু শ্যাল প্রিজুম করবেন না। কারণ যে কোনো ডিজিটাল ডকুমেন্ট সহজে কি করা যায়, কপি করা যায়। আর এইটাকে কি করা যায়, আংশিক পরিবর্তন করা যায়। পরিবর্তন করলে তো সেটা কি হয়ে যাবে, জাল হয়ে যাবে। 85 এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট সম্পর্কে অনুমান, এটাও যদি অপরপক্ষ জাল বলে প্রমাণ না করে তাহলে এটা শ্যাল প্রিজুম করবেন। মানে অপরপক্ষ যদি নিশ্চুপ থাকেন, কোনো বক্তব্য পেশ না করেন, তাহলে এটা শ্যাল প্রিজুম করবেন। 88 তার বার্তা বা টেলিগ্রাফ সম্পর্ক অনুমান, এটা পুরাতন সেকশন, মে প্রিজুম অ্যাজ জিনিয়ান, কিন্তু আদালত প্রেরক সম্পর্কে কোনো অনুমান করবে না। কোনো টেলিগ্রাফের মাধ্যমে, টেলিগ্রাফ আগে প্রেরণ করা হতো, এখন টেলিগ্রাফের প্রচলন খুব একটা নাই। টেলিগ্রাফের পরিবর্তে এখন কি চলে আসছে, মেসেঞ্জার, ইমেল, এগুলো। তবে মেসেঞ্জার আনঅফিসিয়াল একটা জিনিস, ইমেলের মাধ্যমে কিন্তু অফিসিয়ালি সব লেনদেন হয়, বা চিঠি আদান প্রদান হয়, যোগাযোগ হয় অফিসিয়াল ক্ষেত্রে, ওইটা বেশি ফর্মাল। তো ফর্মাল বা অফিসিয়াল ক্ষেত্রে
এই তারমাত্রার পরিবর্তে কিন্তু ইমেল এখন কার্যকর হয়। তো এই সম্পর্কে মে প্রিজম করবেন, এবং কে পাঠালো, সেন্ডার কে, সেন্ডার সম্পর্কে কোনো অনুমান করবেন না। শুধুমাত্র যে মেসেজটা দেওয়া হয়েছে যে টেলিগ্রাফের মাধ্যমে, সে মেসেজ সম্পর্কে কিন্তু মে প্রিজম করবেন। মেসেজটা পাঠালো কে সেটা বিবেচ্য বিষয় নয় প্রিজাম্পশনের ক্ষেত্রে। 88 এটাও নতুন, ডিজিটাল যোগাযোগ সম্পর্কে অনুমান। তাহলে আগেরটা ছিল টেলিগ্রাফের মাধ্যমে। বলে রাখা ভালো, টেলিগ্রাফ যদিও একটা ইলেকট্রনিক মাধ্যম, কিন্তু সেটা অ্যানালগ, ডিজিটাল না। টেলিগ্রাফে কিন্তু তারবার্তার মাধ্যমে যায়, আর ডিজিটাল হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট থাকলে সেটা ডিজিটাল হবে, আর ইন্টারনেট না হলে সেটা কিন্তু ডিজিটাল হবে না। ডিজিটাল ক্ষেত্রেও মে প্রিজম, কিন্তু আদালত প্রেরক সম্পর্কে অনুমান করবে না। 88 এবং 88 সেম, মানে 88 থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু 88 তৈরি করা হয়েছে, জাস্ট আগেরটা অ্যানালগ পরেরটা ডিজিটাল। 89 নোটিশ প্রদান সত্ত্বেও পেশ করা হয়নি এমন দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে অনুমান। আইন মোতাবেক সহি মোহরকৃত স্ট্যাম্পযুক্ত করে সম্পাদনকৃত মর্মে আদালত অবশ্যই অনুমান বা শ্যাল প্রিজম করবেন। আদালত 66 ধারা অনুসারে নোটিশ প্রদান করলো এক পক্ষকে যে এই যে দলিল, সে দলিলটা আপনি আদালতে পেশ করেন বা দাখিল করেন। সংশ্লিষ্ট পক্ষ আদালতের সমন পাওয়ার পরেও আদালতের নির্দেশ অমান্য করেই সেটা পেশ করলো না, তাহলে এই যে দলিল, এই দলিল যে সঠিকভাবে সম্পাদন হয়েছে এটা আদালত কি করবে? শ্যাল প্রিজম করবে। কারণ যে দিবে না, তার না দিয়ে যে অসুবিধা সৃষ্টি করতে চাচ্ছিল, যে আমি দিব না, অপর পক্ষ যা খুশি করুক, তখন তারই ক্ষতি হবে না দিলে। কারণ তার বিরুদ্ধে চলে যাবে, কারণ এটা সঠিক বলে আদালত ধরে নিবে। এই দলিলের অস্তিত্ব আছে এবং সেটা যথাযথভাবেই সম্পাদিত হয়েছে, সেটা শ্যাল প্রিজম করবেন, মে প্রিজম না, শ্যাল প্রিজম। 89 ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। এটাও যদি অপরপক্ষ কোনো বাধা না দেয়, অস্বীকার না করে বা বিপরীত কিছু প্রমাণ না করে, তাহলে আদালত মে প্রিজম করবেন। 90 90 হচ্ছে 30 বছরের অধিক পুরনো দলিল সম্পর্কে অনুমান। এই যে দলিল, এই দলিলটা কিন্তু কাগজের দলিল, যেটা ডিজিটাল না, অ্যানালগ। সেটা কাগজে লেখা হতে পারে, অধিকাংশ দলিল কাগজে হয়, বা যদি আরো অনেক পুরাতন হয় কাপড়ে লেখা হতে পারে, চামড়ায় লেখা হতে পারে, বা কলা পাতায় লেখা হতে পারে, যেগুলো অনেক পুরাতন ডকুমেন্ট। তো এই সাধারণত যেগুলো ফিজিক্যাল ডকুমেন্ট, অ্যানালগ ডকুমেন্ট বা হার্ড কপি আমরা বলতে পারি, এই হার্ড কপি সম্পর্কে আদালত মে প্রিজুম করবেন। তবে যথাযথ হেফাজত করে, অর্থাৎ প্রপার কাস্টডি থেকে এটা আসাটা জরুরি। মনে করেন যার কাছে থাকার কথা তার কাছ থেকে না এসে যদি অন্য কোনো র্যান্ডম মানুষের কাছ থেকে আসে, তাহলে এইটা মে প্রিজুম করবেন না, তখন এটার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এটার ভেতরের যে বিষয়বস্তু সেটা প্রমাণ করতে হবে। আর যদি সঠিক ব্যক্তির কাছ থেকে আসে, মনে করেন মামলার যে গ্রহীতা, মানে দলিলের যে গ্রহীতা, মনে করেন একজন জমি ক্রয় করেছে, জমি ক্রয় করলে মূল দলিলটা কার কাছে থাকবে? ক্রেতার কাছে, মানে দলিলের গ্রহীতার কাছে থাকবে। তো ওই অমুক গ্রহীতার কাছ থেকে যদি দলিলটা বের হয়, ধরে নিতে হবে এটা সঠিক, এটা আদালত মে প্রিজম করবে। আর যদি এইটা র্যান্ডম অন্য কোনো ব্যক্তির কাছ থেকে বের হয় যার কাছে থাকার কথাই না, তাহলে ধরতে হবে হয়তো বা এটা জাল করা হয়েছে, তখন এইটা প্রমাণ করতে হবে। তখন মে প্রিজমের সুযোগ নেই, প্রমাণ না করলে আদালত এইটা সম্পর্কে কোনো সিদ্ধান্তই দিতে পারবে না। তাহলে এই যে 90 ধারা, এটা থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন হয়। ধারা 90 মনে রাখতে হবে, 30 বছরের অধিক পুরাতন, এটা মনে রাখতে হবে। ইংরেজিতে 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট, আর এটা মে প্রিজম। এবং প্রপার কাস্টডি বা যথাযথ হেফাজতকারী বা রক্ষা, হেফাজতকারী বা কাস্টডি যার কাছে আছে, এর আরেকটা বাংলা হচ্ছে যথাযথ সংরক্ষণকারী। হেফাজতকারী মানে সংরক্ষণকারী, যার কাছে একটা দলিল থাকে। 90 পাঁচ বছরের
অধিক পুরানো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। তাহলে ডিজিটাল রেকর্ড হলে 5 বছর পুরাতন হলেই হবে, আর যেইটা হার্ড কপি সেটা 30 বছর পুরাতন হতে হবে। এটা মে প্রিজম এজ জেনুইন, এটাও যথাযথ হেফাজতকারী বা প্রপার কাস্টডি থেকে আসা জরুরি, সঠিক ব্যক্তির দখল থেকে আসতে হবে, আর না হলে এটা মেনে নিবেন না। তো এইগুলো 89 থেকে আমরা যে সেকশনগুলো পড়লাম প্রত্যেকটাই হচ্ছে মে প্রিজম না শ্যাল প্রিজম এটা সম্পর্কে বলা আছে। তো এইটা মনে রাখার জন্য 80 থেকে 90 এ ধারার অনুমান মনে রাখার কৌশল আমি দিয়ে দিয়েছি আপনাদের। এখানে ইংরেজিতে দিয়ে দিয়েছি, ওপরে বাংলা ইংলিশ উভয় আছে, আর এটাতে ফুল ইংলিশ আছে, মনে রাখতে সুবিধা হবে। তাহলে দেখেন এখানে প্রথমে শ্যাল শ্যাল, আর 81টা অমিট অমিট করা হয়েছে, মানে 81টা বাদ করা হয়েছে, তাই এটা ডট দেওয়া হয়েছে, লাগবে না। তারপরে টানা শ্যাল প্রিজম শ্যাল প্রিজম, সহজে মনে রাখতে পারবেন, শ্যাল প্রিজম শ্যাল প্রিজম শ্যাল প্রিজম শ্যাল প্রিজম শ্যাল প্রিজম। এখানে এসে দেখেন 86 থেকে মে প্রিজম মে প্রিজম মে প্রিজম মে মে প্রিজম, এখানে এসে আবার আরেকটা শ্যাল প্রিজম 79, এবং বাদ বাকি লাস্টে তিনটা মে প্রিজম মে প্রিজম মে মে প্রিজম। তাহলে আমরা এই জায়গায় টোটাল মে প্রিজম পাচ্ছি 7টা, এবং শ্যাল প্রিজম পাচ্ছি 11টি, মোট 18টি প্রিজাম্পশনের কথা কিন্তু বলা আছে। প্রিজাম্পশনের সংজ্ঞা কিন্তু আমরা পাচ্ছি 4 ধারায়, কিন্তু প্রিজাম্পশনের সংজ্ঞা প্লাস প্রিজাম্পশনের প্রকারভেদ বলি না কেন সেটা, কিন্তু কোন জিনিসটা কি হিসাবে প্রিজাম্প করবে সেই মূল উদাহরণগুলোই কিন্তু আমরা পাচ্ছি এখানে, মোট 18টি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা সংক্ষিপ্ত রেখেছি কারণ পরীক্ষার পরের দিন, আর আগামীকাল আবার সপ্তাহের প্রথম কোর্ট, একটু চাপ থাকে। আর সাক্ষ্য আইন একটু ধীরে ধীরে পড়াই ভালো। আর আরো একটা বিষয় যে সারাদিন খাতা দেখার পরে ক্লান্তি কাজ করছিল, এই কারণে প্ল্যান করেই আজকের ক্লাসটা সংক্ষিপ্ত রাখা হয়েছে। তো আজকের ক্লাস সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে তাহলে লাইনে আসবেন, আমি ক্লাসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস, আশা করি সহজে মনে রাখতে পারবেন। একজন হাত উত্তোলন করেছেন, শহীদুল ভাই, লাইন আসবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওই মে প্রিজিউমের ক্ষেত্রে এক্ষেত্রে মানে শুধু কি ধরে নিবে, মানে বিষয়টা আমি ক্লিয়ার হতে পারিনি আসলে লেকচার থেকে। আদালত কি শুধু এটা মানে ধরে নিব, মানে ধরে নিবে বিষয়টি এরকম কিছু মে প্রিজিউমটা? এখানে এখানে মে প্রিজমে ব্লু কালার দিয়েছি, শ্যাল প্রিজমে অরেঞ্জ কালার দিয়েছি, একটু তো পার্থক্য দেখা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, এবার আপনি মে প্রিজম, মে মানে ধরে নিতে পারেন, প্রবাবিল, প্রবাবিলিটি আছে, নিতে পারেন আবার জি। নাও পারেন। আর শ্যাল প্রিজম মানে আচ্ছা। অবশ্যই ধরে নিবেন। এখন অবশ্যই ধরে নিলে সেটার ফলাফল কি হবে, এবং মে প্রিজম অর্থাৎ ধরে নিতে পারেন, সেক্ষেত্রে ফলাফল কি হবে, এটা বুঝতে হলে আপনাকে প্রথম দিকে চলে যেতে হবে। হ্যাঁ, আপনি প্রথম দিকে চলে যাবেন, কত পৃষ্ঠায় ধারা 4। চলে আসেন, চলে আসেন 110 পৃষ্ঠায়, জি। নোটের 110 পৃষ্ঠায় চলে আসেন, এই জায়গায় দেখেন এখানে জি। 21 নম্বর পয়েন্টে দেওয়া আছে প্রিজাম্পশন বা অনুমান। 1 নম্বর মে প্রিজিউম, এটা হচ্ছে রিবিটেবল মানে খণ্ডনযোগ্য। এক পক্ষ একটা বক্তব্য দিল, হ্যাঁ, এক পক্ষ একটা জি। বক্তব্য দিল বা একটা দলিল দিল, এই যে জি। 18টি বিষয়ের যে কোনো একটা উপস্থাপন করলো, হ্যাঁ, তার জি। মধ্যে 7টি বিষয় আদালত কি করতে পারবেন, মে প্রিজম করতে পারলে পারবেন। মনে করেন আপনি আদালতে একটা জিনিস দিলেন, সেটা আদালত মে প্রিজম করলো, ওকে, 30 বছরের পুরাতন একটা জি। কিছু আদালতে দিলেন, আদালত মে প্রিজম করলো। এখন এইটা রিবিউটেবল বা খণ্ডনযোগ্য, এর অর্থ কি, অপর পক্ষে এটা সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে, সাক্ষ্য দিয়ে কি করবে, এটা খণ্ডন করতে পারবে, তার মানে এইটা মিথ্যা, এটা প্রমাণ করার সুযোগ আছে। বুঝতে জি। পারলেন কথাটা? জি। জি। আচ্ছা, আচ্ছা, এখানে শ্যাল প্রিজমের ক্ষেত্রেও একই বক্তব্য, এটাও খণ্ডনযোগ্য। আদালত ধরে নিল যে হ্যাঁ এটা অবশ্যই জেনুইন বা খাঁটি,
কিন্তু অপরপক্ষ এটা কি করতে পারবে, খণ্ডন করতে পারবে। তো দুইটা যদি খণ্ডনযোগ্য হয় তাহলে মে প্রিজম এবং শ্যাল প্রিজমের মধ্যে আসলে সূক্ষ্ম পার্থক্যটা কোথায়? মে প্রিজম আদালত দিলে নিতেও পারে, না নিতেও পারে, আর শ্যাল প্রিজম আদালত অবশ্যই নিবে। অপরপক্ষ যদি এটা ভুল মানে এটা মিথ্যা বলে বা জাল বলে প্রমাণ না করে, তাহলে এটা অবশ্যই আদালত শ্যাল প্রিজম করবে, মানে এটা মেনে নিবে এবং সেটার প্রমাণ করা দরকার হুম। হবে না। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, জি। তার মানে যেই ক্লিয়ার। পক্ষ যেই পক্ষ দলিলটা উপস্থাপন করবে সেই পক্ষ বেনিফিট এখানে মে প্রিজম করলে আদালত নিতেও পারে, না নিতেও পারে। যখন মে প্রিজম করবে বা যেখানে মে প্রিজমের কথা বলা আছে, আদালত যদি নিয়ে নেয় তো ফাইন। যদি আদালত মে প্রিজম করে বা হুম। শ্যাল প্রিজম করে, দুইটার ইফেক্ট একই। কিন্তু যেটা মে প্রিজুম করবে বলা আছে, সেটা আদালত যদি না নেয়, আপনি আদালতকে জোর করতে পারবেন না যে স্যার এটা নেন। তখন যিনি জি। দিচ্ছেন, যেটা মে প্রিজুম করার কথা, তখন আদালত বলতে পারে এটা যে সঠিক, এটা আগে খাঁটি, এটা আপনি প্রমাণ করেন। প্রমাণ না করলে আমি এটা মে প্রিজুমও করব না, কারণ এটা আমি প্রিজুম করতে বাধ্য নই। কারণ মে প্রিজুমের বিষয়টা আদালতের কি, ইচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন। বিবেচনামূলক জি। ক্ষমতা। আর শ্যাল প্রিজুম হচ্ছে আদালত সেটা নিতে বাধ্য, অপরপক্ষ এটা ভুল প্রমাণ করতেই পারে। তাহলে মে প্রিজম হচ্ছে আদালত নিবে কি নিবে না, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। শ্যাল প্রিজম হচ্ছে আদালত এটা নিতে বাধ্য, বাধ্যতামূলক একটা বিষয়। ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ, জি। ক্লিয়ার। আরেক আরেকটা থ্যাংক বলি, ইউ। কনক্লুসিভ প্রুফ। জি। কনক্লুসিভ প্রুফ যেটা ইরিবিটেবল, মানে অখণ্ডনযোগ্য, যেটা কনক্লুসিভ প্রুফ, সে যেটা ডকুমেন্ট দিলে আদালত এইটা তো মেনে নিবেই, নিতে বাধ্য, আদালত এটা নিতে বাধ্য, প্লাস অপর পক্ষকে এটা বিষয়ে কোনো কথাই বলতে দিবে না। বুঝতে পেরেছেন? তো আচ্ছা। প্রিজাম্পশন নিয়ে আরো মানে কিছু কথা আছে, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, ন্যাচারাল জি। প্রিজাম্পশন, যেটা যেটা রিবিউটেবল ধারা 86, 88 এবং 90 আছে। এগুলো আপনি মিলাই নেবেন এই এই সেকশন গুলো। জি। আর যেটা প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কে প্রিজাম্পশন, যেটাকে আর্টিফিশিয়াল প্রিজাম্পশন। ন্যাচারাল প্রিজাম্পশন বলতে ফ্যাক্ট বা ঘটনা, ঘটনা বা প্রকৃতিগত ভাবে যেটা আসছে। আর ল হচ্ছে তো আর্টিফিশিয়াল, আইন কিন্তু মানুষের তৈরি, তাই না? তাই জি। এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম। এখানে রিপিটেবল কিছু সেকশন আছে যেগুলো 79 থেকে 85, টানা 89, 105, 107 এবং 111। এবং ইরিপিটেবল অর্থাৎ যেগুলো আদালত কথা বলার কোনো সুযোগ নেই, অর্থাৎ কনক্লুসিভ প্রুফ, 81, সরি 41 এবং 112। 41, 112। তো এইগুলো আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে যদি প্রবলেম থাকে আবার কালকে আমাকে মেসেজ করবেন। ঠিক আছে? আমি ক্লিয়ার করার জি, চেষ্টা করবো, অবশ্যই। আশা করি। জি। এই জায়গাতে প্রিজাম্পশন সম্পর্কে আপনাদের যে কনফিউশন, এটা ক্লিয়ার হবে। এই কারণে আমি এখানে এভাবে করে দিয়েছি। আর প্রশ্ন আছে আপনার? না, থ্যাংক ইউ ভাই। জি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার রনি আপু লাইনে আসবেন, কথা বলবেন। জি স্যার। বলেন। স্যার, আমার একটা বিষয়ে প্রবলেম হচ্ছে, বাকিদের সাথে এটা একটু পরামর্শ করা দরকার। পরীক্ষা স্যার একই দিনে দুইটা হওয়াটা খুব কষ্টকর। ও, তাহলে আপনার ক্লাস বিষয়ে সমস্যা নেই। না শুক্রবারে স্যার। এমসিকিউ টেস্ট আবার রিটেন টেস্ট, একদিনে 2.5 ঘন্টা পরীক্ষা, টানা কষ্ট হয়ে যাচ্ছে, এই তো। আচ্ছা, তাহলে ওনার মাধ্যমে আমি সবার কাছে প্রস্তাব রাখছি, যেহেতু শুক্রবারে কোনো ক্লাস থাকে না, তাই শুধুমাত্র শুক্রবারে রিটেন পরীক্ষাটা রাখতেই হবে। আপনারা চাইলে রিটেন পরীক্ষা শুক্রবারেই হবে। আপনারা চাইলে এমসিকিউ পরীক্ষাটা বৃহস্পতিবারে নিতে পারেন বা শনিবারে নিতে পারেন, এনি ডে। আপনারা আহ, কে কে শুক্রবারে ছাড়া অন্য দিন পরীক্ষা নিতে চাচ্ছেন মেসেজ করে দিবেন। আমি এই বিষয়ে আহ, 2-3 দিনের মধ্যে আমি একটা সিদ্ধান্ত নিব। মানে শুক্রবারে শুধু রিটেন পরীক্ষা থাক, আর অন্য দিন এমসিকিউ পরীক্ষাটা আমরা শিফট করি। এমসিকিউ সাধারণত 20-25 মিনিটের পরীক্ষা হবে, যে কোনো দিন আমরা করতে পারবো। হ্যাঁ, তো আপনারা এইখানে চ্যাট অপশনে না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, 2-4 জন যদি আপনারা মেসেজ করেন, হয়তোবা তখন আমি প্রস্তাব দিব, আর কেউ আপত্তি না জানালে সেটা মেনে নেব। তো ঠিক আছে, আপনাদের যেহেতু আর প্রশ্ন নেই, আর রনি আপু, ধন্যবাদ আপনাকে। আর আপনাকে কংগ্রাচুলেশন, আপনি এই এমসিকিউ ব্যাচে ফার্স্ট হয়েছেন। তবে নিজের দুর্বলতাগুলো আরো ধরে
বোঝার চেষ্টা করতে হবে। ওএমআর শিট পূরণের আপনার একটু দুর্বলতা আছে, সেগুলো ঠিক করতে হবে। আর যেগুলো কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, এই সংখ্যা কনফিউশন সৃষ্টি করা প্রশ্নের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে আপনাদের উপকার স্বার্থে, কারণ যত কনফিউশন তত শেখা। ঠিক আছে? অবশ্যই স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, কালকে ক্লাস আছে, কালকে আমার কোর্ট আছে, তাড়াতাড়ি ক্লাস শেষ করলাম, কিছু কোর্টের কাজও আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।